আর রেপ শুধু যে নারীদের ওপর করা সম্ভব এমনটা কিন্তু নয়। রেপ বা ব্যভিচার এটা যে কোনো দুর্বল ব্যক্তির ক্ষেত্রেই সম্ভব, নারী অথবা পুরুষ। যে দুর্বল তার উপরেই এই অত্যাচার, এক কথায় যেটা স্বাভাবিক কথায় অত্যাচার। তো এই অত্যাচারের জন্যই এই আইন আমাদের দেশে তৈরি হয়েছে, অনেক দেশেই আছে। তো কিন্তু এর অপব্যবহার যখন হয় তখনই সেই আইনকে সংশোধন করার প্রয়োজন হয়ে পড়ে। এবং সবসময়তেই একটা আইনের একটা বলে না, আইনের যেমন আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। তো সেই ফাঁক সবসময়তেই রয়ে যায়। তাই বিচার ব্যবস্থায় সবসময় মানবিকতা দিয়ে বিচার করা হয়। এই যে রেপ, হ্যাঁ, রেপ মানে কি? রেপ মানে হলো যেটা আমি জানি যে ইন্দ্রিয় যখন আমাদের আমাদের যৌনাঙ্গে যখন ইচ্ছার বিরুদ্ধে প্রবেশ করানো হয়, তো এইটার হচ্ছে রেপ, এটাকে রেপ বলা হয়। এবং এইটাতে একটা আইনে আছে। এবং এই ক্ষেত্রে কী হয়, উইদাউট ইনভেস্টিগেশন, বিনা জিজ্ঞাসাবাদে সেখানে সরাসরি অভিযুক্তকে কারাগারে সেখানে অ্যারেস্ট করা হয়, জেলে সেখানে গ্রেপ্তার করা হয়, হাজতে ভরা হয়, সেখানে একটা অভিযোগের ভিত্তিতে। তো এটাই সাধারণত রেপ ল, ধর্ষণ আইন। এছাড়া আগের ছিল কি শ্লীলতাহানি বা এইসব যে আইনগুলো পূর্ববর্তী আইন ছিল, পরবর্তীকালে সংশোধন হয়ে এটা হয়। বা মানহানি, শ্লীলতাহানি সম্ভবত, যাই হোক, তো ডিটেলস আমি জানি না। তো এগুলো তো পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। তো মান সম্মান সকলেরই আছে, হ্যাঁ, সৌন্দর্য সকলেরই আছে, ক্ষমতাও সকলেরই আছে। কারোর কম আছে, কারোর বেশি আছে। দক্ষতা সকলেরই আছে, কারোর খুব বেশি আছে, কারোর খুব কম আছে, কিন্তু আছে। হ্যাঁ, সম্মান পাওয়ার যোগ্যতা সবাই রাখে, দাবি সবাই রাখে। হ্যাঁ, কেউ খুব বেশি রাখে, কেউ খুব কম রাখে, কিন্তু অসম্মান করার অধিকার কারো নেই। যদি কেউ থাকে তো সে তো পাপী হতে পারে না। পাপী তাকে ভর করেছে, বা কিছু চিন্তা, হ্যাঁ, কিছু ভুল চিন্তা তাকে, বা ভুল কোনো যুক্তি তাকে ভর করেছে। এবং আসল আইনের চোখে তাহলে পাপী হচ্ছে সে। এবং সমাজে সবসময়তেই একটা কি আছে, যে সংশোধন সবসময়তেই হয়ে চলেছে। মানুষের চিন্তার সবসময়তেই বিকাশ ঘটে চলেছে। এবং যেখানে এটাও ঠিক যে জোর যার মুলুক তার, যেখানে যার জোর সেখানেই তার হুকুম। হ্যাঁ, হুকুম সেখানেই তার চলে, যার জোর বেশি। তারই রাজত্ব চলে যেখানে যার জোর বেশি। তো এইগুলো তো একটা কমন ন্যাচারাল একটা মানে প্রাকৃতিক, এগুলো একটা পরিস্থিতি। তো ওই জন্যই, যার কারণে এত বেশি অপরাধ হচ্ছে সমাজে, অপরাধের পর অপরাধ। দেশ এত আইন করেও কি ধর্ষণকে কমাতে পারছে নাকি? হয়তো অনেকটাই পেরেছে,
কিন্তু আসলে যারা সৎ মানুষ তাদের ভয়টা আরও, আমার মতন সৎ মানুষের ভয়টা আরও বেড়ে যায়। হ্যাঁ, সেখানে পুলিশের ভয়, জেলের ভয়, হ্যাঁ, আইনের এই সব ভয়গুলো, যারা অসৎভাবে কাজ করছে, যারা অপরাধ মানুষ, তারা অপরাধ ঠিক করেই চলেছে এবং তাদেরকে এইগুলো পুলিশকে এগুলো সমাধান বলতে কি, পুলিশকে আরও ক্ষমতা দেওয়া প্রয়োজন, আরও পুঙ্খানুপুঙ্খভাবে এগুলোর প্রতি নজর রাখা দরকার। হ্যাঁ, সোসাইটিতে, সব সমাজে কি মনোভাব কেমন, কে কি দেখছে বা শুনছে। যদিও এগুলোতে আবার কি হয়, অতিরিক্ত নিয়ন্ত্রণ হলে তখন আবার সেখানে সে তার ক্ষমতা বিস্তার করতে শুরু করে, এটাও ঠিক। কিন্তু তার সাথে সমাজেরও সংশোধন হয়। আমরা পাশের দেশগুলোর যে শাসন ব্যবস্থা, সেগুলোকেও কপি তো হচ্ছে অবশ্যই, তো সেইগুলোকেও আমরা দেখলে সময়ের সময় সেইগুলো কিছু সেখান থেকেও কিছু শিখতে পারি। সেগুলোকে দ্রুত ইমপ্লিমেন্ট করার মাধ্যমেও আমরা করতে পারি। যে এগুলো নিয়ে তো সবসময় রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে। হ্যাঁ, এই যে বলা হচ্ছে রেপ, তো রেপ তো যেটা আগে ছিল, যে সন্তান যে তৈরি হচ্ছে, হ্যাঁ, অনিচ্ছাকৃত গর্ভ, তো সেখানে কি হচ্ছে, সন্তান তো তৈরি হচ্ছে, সেই সন্তানের দায়িত্ব নেওয়ার যে এইসব ব্যাপারগুলো তার গুলো রয়েছে, সন্তানের দায়িত্ব কে নেবে, তারপরে এই তার যে শারীরিক যে অবনতি ঘটে প্রেগনেন্সির সময়, তো এই সবগুলো কে দায়িত্ব নেবে। তারপরে এইগুলোর ধর্ষণের যে সংজ্ঞাটা এখন মানে এই একটু আপডেট হয়েছে। মানে কেমন হয়েছে, যে এখানে অত্যাচারটাকে ধর্ষণ বলা হচ্ছে। এখানে যে শুধু যৌন মিলনটা বা যৌন সংসর্গ যেটাকে বলে, সেইটাকে ছাড়িয়েও কি, যে সেক্সুয়াল কোনো এক মানে আমাদের যৌনাঙ্গ, মানে আমাদের যোনিটাই তো যৌনাঙ্গ, তো যে যৌনাঙ্গজনিত এইটার হচ্ছে ধর্ষণ। তো এইটা এইটা যেভাবে এখন মিডিয়াগুলোতে বোঝানো হচ্ছে, যে নাকি রাষ্ট্রপতি নাকি ধর্ষণ করে দিয়েছে কোনো এক তার রাজভবনের কোনো এক কর্মচারীকে। রিসেন্টলি খবরে সেটা শুনতে পাচ্ছিলাম। তো সেখানে যে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে নাকি, তাকে সে তার কমেন্টের মাধ্যমে হয়েছে। যদিও এগুলো রাজনৈতিক বিষয়, এগুলোর অনেক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। তো আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম। এগুলো অনেক বড় বিষয়, এগুলো খুব সেন্সিটিভ বিষয় বটে, এবং তারা খুব পাওয়ারফুল পর্যায়ে আছে। আমি কমেন্ট করতে পারি না, কিন্তু আবার করতেও পারি নিজের জন্য, মানে নিজের শোনার জন্য। হ্যাঁ, তো সেখানে নিজের ত্রুটি কিছু থাকলে সেটা সংশোধন করার জন্য, কিন্তু বললে তবেই তো শিখতে পারবো, শুনতে পারবো। তো এইটার আর কি, কারণ সেও তো আমার মতনই একজন ব্যক্তি, বা এবং আরও গুরুদায়িত্ব নিয়ে তারা বসে আছে। তাদের অনেক কোটি কোটি মানুষের নজর তাদের দিকে আছে। তো সেখানে তারা স্বাভাবিকভাবে, তারা একজন মানুষ, তারা তো সব কিছু নিয়েই থাকতে চায়। তাদেরও একটা খেলবার প্রবণতা, তাদেরও একটা কিছু একটা করবার, সব কিছু নিয়ে একটা কি বলে, খেলবাড়ি করবার, মানে সব কিছু নিয়ে আনন্দ ঠাট্টা মজা, বা রাজনীতি, মন নিয়ে খেলা, ইমোশন নিয়ে খেলা, আবেগ নিয়ে খেলা, হ্যাঁ, ইমোশনাল ব্ল্যাকমেল,
এগুলো তো মানুষের মধ্যে, এগুলো সব কিছু তো থাকবে, এটা স্বাভাবিক। এবং সেটা সঙ্গে পেরে উঠবার মতো লড়াই করার যে ক্ষমতা, সেটাকেও ডেভেলপ করতে হয় সময়ের সাথে সাথে। এবং সেটাই বলছি যে সেলফ, নিজেকে বোঝা, নিজেকে জানা এবং আত্মশক্তি, নিজের শক্তিগুলোকে খুঁজে বার করা। আমাদের হনুমান যে ছিল, বজরংবলী কী করতো, যে ভুলে গেছিল, সে ছোটো বয়সে সে কোনো এক মুনিকে সে খুব ডিস্টার্ব করেছিল। তো সেই কারণে তার মুনির তাকে অভিশাপ দিয়েছিল যে শক্তি তোমার সবই আছে, কিন্তু সেই শক্তিকে তুমি ভুলে যাবে সব। পরবর্তীকালে যখন বড় হয় তো ভুলে যায়, তো পরবর্তীকালে বড় হওয়ার পরে সে মনে পড়ে, তার ক্ষমতায় যখন মনে করতে পারে তখন সে কি উড়ে উড়ে একদম সূর্যের কাছ পর্যন্ত চলে যায়। তো এইসব যে গল্পগুলো রয়েছে, তো এটার মাধ্যমে এই হনুমান আর কেউ না, এটা আমাদের এই মানুষ, আমাদের কথাই বলা হয়েছে। কারণ আমাদের অনেক ক্ষমতা আছে, বা আমরা যে বলে যে মাথার লক, ব্রেনের লক খুলে যাওয়া বা মাথার তালা খুলে যাওয়ার মতো কিছু আমাদের এই জ্ঞানের মাধ্যমেই সেগুলো প্রবেশ করানো সম্ভব। আলটিমেটলি সবই মনের একটা শক্তি, এবং এই শক্তি যদি শক্তি যেমন কিছু সৃষ্টি করতে পারে, এই শক্তি দিয়ে কি ধ্বংস করাও সম্ভব। তো আমাদের জানতে হবে সেই শক্তিটা আমরা যেভাবে ব্যবহার করছি বা যেভাবে ইগনোর করছি, সেটা আমাদের কি কোনো সেটা আমাদের ডেভেলপ করছে নাকি, সেই দিকে উঠাচ্ছে নামাচ্ছে, নাকি আমাদের এই শক্তির কোনো প্রভাব আছে কি নাই। করে আমরা সেই শক্তিকে ব্যবহার করলে উপকার পাবো, ব্যবহার না করলে অন্য কেউ ব্যবহার করবে এবং আমাদের উপরই হয়তো দেখা গেল ব্যবহার করলো এবং আমরা জানতেও পারলাম না। তাই এই জন্য এই যে শক্তিগুলো, এই যে বইগুলো যেগুলো রয়েছে, অডিও বুক যেগুলো রয়েছে, এগুলো সে শুনলেও অনেক কিছু জানা যায়। 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা করে অডিও বুকগুলো আছে। এত কিছু এত বড় তো শোনা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা এখন ফাস্টেস্ট এখন যুগ, এখন সব 12 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার মধ্যে এই 10 ঘন্টার একটা অডিও বুককে সামারি করে যে ভিডিওগুলো দেয়, সেগুলো খুবই হেল্পফুল, খুবই ইউজফুল, খুবই ব্যবহার্য, কী বলে বাংলা, ইউজফুলের বাংলা কি, তো সেই আর কি, যে এই মাইন্ডসেট পুরোটাই। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একবারে তো হয় না, এটা একটা ডেভেলপ করতে হয় স্টেপ বাই স্টেপ, হ্যাবিট বাই হ্যাবিট এটাকে বিল্ড করতে হয়। আমাদের এই মহাপুরুষের যে বাণীগুলো আছে বা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের আদর্শকে ফলো করা, তাদের ধর্মীয় যে গুরু আছে ইউটিউবে, তাদেরকে ফলো করা, এইগুলো সিনেমার যে স্টোরিগুলো ফলো করা, কারণ সিনেমার মধ্যেও অনেক কিছু শেখার থাকে, এবং পিওর নলেজ গ্যাদার করাটাই আমাদের ব্যবসা করলে ব্যবসা শিক্ষা, যে কিসে টাকা রোজগার বেশি বাড়বে, কোন ট্রিক আছে, যেগুলো স্ট্র্যাটেজি ট্রিক, যেগুলো বলছে ডার্ক সাইকোলজি, তো এইগুলো অ্যাপ্লাই করা, যে সাইকোলজির কিছু একটা খারাপ দিক, যেগুলো কি আমরা খারাপ ভেবে হয়তো যদি ব্যবহার না করি, তখন অন্য কেউ আমাদের উপর ব্যবহার করবে। তাই এগুলো জেনে রাখা উচিত, এগুলো ব্যবহার করা উচিত এবং ভালো পারপাসে সেগুলো ব্যবহার করা উচিত। তো পুরো খেলার মতন লাইফটা আমি যদি মনে করি খুব সৎ হয়ে গেলাম, কিন্তু তা তো না, আমার উপরেও তখন অসৎ নীতি প্রয়োগ অন্য কেউ করতে পারে। তো একটা সামগ্রিক ভারসাম্য বজায় রেখে একটা কখন কি করতে হবে তার সিদ্ধান্ত নিজে নেওয়া, বা
সমস্ত ক্ষেত্রে নিজেকে অবিচল রাখা বা নিজের স্থিরতা, মনের স্থিরতা এবং অস্থির মন তো হবেই, এই বিশ্বাস, এইগুলো জেনে রাখা, এগুলো যে স্থির রাখা সত্ত্বেও কী হতে পারে, যেগুলো ন্যাচারাল ফ্যাক্ট, যে আমাদের কষ্ট তো পেতেই হবে, অস্থির মন তো আসবেই, কষ্ট আমাদেরকে আমরা পেতে বাধ্য। হ্যাঁ, বদনাম হয়তো আমাদের, ব্যর্থতা, বদনাম, লোকের বুলি, এগুলো তো আমাদের শুনতেই হবে, এগুলো তো কমন। আবার এক একজনের কাছে এক এক রকমের দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, যারা সম্মানীয় পদে চাকরি করে তাদের প্রচুর সম্মান, তাদের সেখানেও তাদেরকেও শুনতে হয় অনেক রকম কথা। হ্যাঁ, যেগুলো খুবই সম্মানে লাগার মতো বা আত্মসম্মানে হার্ট করার মতো। তো সেখানেও এই সব ব্যাপারগুলো আর কি নিজের মধ্যে এই নলেজগুলোর মাধ্যমে আমরা একটা কী পাবো, একটা আন্ডারস্ট্যান্ডিং পাবো, ভালো আন্ডারস্ট্যান্ডিং পাবো, যার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভালো ডিসিশন নিতে পারবো। মনকে ঠান্ডা রেখে, মনকে শান্ত রেখে একটা বেটার ডিসিশন নিতে পারবো, বেটার কাজ করতে পারবো, বেটার কাজে মনোনিবেশ করার একটা, সব কিছু করতে গেলে তো একটা নলেজ প্রয়োজন। নলেজ ইজ এভরিথিং, নলেজ, লার্নিং, এগুলো সবই প্রয়োজন। তো সেলস করতে, যারা সেলসে আছে তাদের কীভাবে এই ট্রিকগুলো ফলো করব, কিসে আমার বিক্রি বাড়বে, অ্যাডস, বিজ্ঞাপন, এগুলো দেব, বিজ্ঞাপনে খরচ করা, মানুষের কাছে আরও কাছে পৌঁছানো, কেন কিনবো, হ্যাঁ, নিজেকে এই এই আবার রিসার্চ করা, সব কিছু নিয়ে একটা নিজের ক্ষমতা অনুসারে, নিজের যোগ্যতা অনুসারে বিচারের যোগ্যতার উপর ভর করে, বা নিজের অ্যাবিলিটি, নিজের তার উপর সেই সাপেক্ষে, তার পরিপ্রেক্ষিতে আমরা অ্যাকশন নেব। আমাদের ক্ষমতা তো খুবই সীমিত, আমরা তো সব কিছু পারি না সবাই। কেউ হয়তো কারোর হয়তো শিক্ষাগত যোগ্যতা নাই, কেউ হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস, কেউ অনার্স পাস, কেউ হয়তো ডক্টরেট পাস, কেউ হয়তো ইঞ্জিনিয়ার পাস। হ্যাঁ, কারোর বড় বড় শিক্ষাগত যোগ্যতা, কারোর বড় বড় ট্যালেন্ট আছে, ছোটোখাটো থেকে বড়। তো এই ক্ষমতাগুলো আমাদের চিনব যে আমি কতটুকু পারি। হ্যাঁ, সেইটার অনুযায়ী আমরা কতটুকু করতে পারি। আমরা একদিনে তো আমরা পুরো সব কিছু অ্যাচিভ করতে পারি না। এটা একটা স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া, ধাপে ধাপে এই প্রক্রিয়াকে চালিয়ে যেতে হয়। আবার অবনতি ঘটে, আবার আমাদের নজর দিয়ে সেটাকে আরও উন্নতি করতে হয়। এইভাবে কী হয়, এক সময় তো মারা যায়, কিন্তু মারা যাবো বলে কি বসে থাকবো তেমনটাও নয়। কাজ করে যাব, করতে 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 কী বলছে যে আমরা এক সময় কিন্তু সত্যি একটা আর কিছু হোক না হোক একটা সব কিছু মধ্যেও আমরা একটা সুখী জীবন, মানে অসুখী তো থাকবেই, কষ্ট, ব্যথা, বেদনা, মানে সব কিছুই থাকবে, তার উপরেও আমরা একটা প্লেফুল লাইফ বা একটা সব কিছুর মধ্যেও আমরা সুখী থাকতে পারবো। আমরা ভালো থেকে বেদনা, ব্যথা, বেদনা, যন্ত্রণা ভোগ করব নিজেকে ভালো রেখে, মনকে যেন ভালো রাখতে পারি, সেটাই আর কি। মনের তো কোনো মনের ক্ষত হয়, কিন্তু সেই মনের ক্ষত সারানোরটাই আমাদের উদ্দেশ্য। শরীরের ক্ষত তো অবশ্যই থাকবে,
কিন্তু এই মনের ক্ষত যেন না থাকে, সেটাই মনের ক্ষত নিয়ে আমাদের জীবন চালানো মোটেই কাম্য নয়। যে কোনো অবস্থাতে এই অপরাধ বোধ, হ্যাঁ, বা এই যে ঘৃণা বোধ, হ্যাঁ, যাতে কিছু সৃষ্টি হয় না, যাতে কিছু ধ্বংস হয় বা যাতে কোনো অন্যের ক্ষতি হয়, এইগুলোকে এইগুলোই তো পাপ। এগুলো যারা করে তাদের শাস্তি তো কেউ উপরে হয় না, যা শাস্তি হলে এইখানেই হয়, শাস্তি না হলে এখানেই হয় না। ভগবান যদি ভগবান উপরে কোথাও নয়, ভগবান অবশ্যই উপরে আছে, কিন্তু উপরে গিয়ে তার কিছু হিসেব হয় না, হিসেব হয় এইখানে। কারণ অলরেডি আমরা ভগবানের পবিত্র সন্তান। সে আমরা নারী পুরুষ যাই হোক, নির্বিশেষে দুর্বল সবল ধনী দরিদ্র সব ঈশ্বরই সন্তান, এবং আমাদের মনের ক্ষতকে আমরা দূর করার উদ্দেশ্যে আমার এই বক্তব্য। শরীরের ক্ষত তো দূর করা সম্ভব নয়, কারণ বয়সের হবার সাথে সাথে শরীরেতে পেশিতে জড়তা আসে, পেশি দুর্বল হয়ে পড়ে, রুগ্ন হয়ে পড়ে, ভেঙে পড়ে। কিন্তু এই মনকে চির যৌবন রাখা বা চির অক্ষত রাখা, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যে কোনো অবস্থায় এবং অবস্থাগুলোকে চেনা, যার জন্যে আমি এতগুলো কথা বলেছি পূর্বে বা এখনও বলছি। তো সেইটাই উদ্দেশ্য, যে আত্ম উন্নতি, আত্মচেতনা, হ্যাঁ, নিজের শক্তিকে চেনা, নিজের শক্তির সঠিক ব্যবহার, হ্যাঁ, তার কি অপব্যবহার হয়ে গেলে বা অন্য কেউ যদি ব্যবহার করে শক্তি, তার কি সাইড ইফেক্ট পড়তে পারে। তো এই ইন্টারনেটে আজকে কত রকমের নলেজ, কত রকম মানুষ কত কি রিসার্চ করছে, গবেষণা করছে, নতুন বই লিখছে, তাদের অভিজ্ঞতার নতুন চিন্তার যে নতুন থিওরির যে উন্মেষ আবির্ভাব ঘটছে, সেইগুলোকে বোঝা এবং সেইগুলোর সঙ্গে রিয়েলিটিকে অ্যাটাচ করা, কানেক্ট করা, এর মাধ্যমে একটা কি হেলদি মাইন্ডসেট, হেলদি মাইন্ড আমাদের ডেভেলপ করা সম্ভব। থিঙ্ক একটা থিঙ্ক ট্যাঙ্ক বলা হচ্ছে, মানে আমাদের ইন্টারনেটের যে এই ডেটাবেস বা এই যে ইন্টারনেটের যে মিডিয়াগুলো, এই যে ভিডিও, এই যে লেকচার্স, এগুলো স্পিচ, এগুলো রয়েছে, সেই থিঙ্ক ট্যাঙ্ক থেকে আমাদের থিঙ্কিংকে আরও ডেভেলপ করার মাধ্যমে মনকে পিউরিফাই, মনকে দৃঢ়, শক্ত এবং অক্ষত করাই আমাদের লক্ষ্য। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, এবং তার যে ট্রিক, তার যে স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, সেইটাই।